হুড়মুড় করে কেমন অবসাদের বাতাস বয়ে গেল প্রকৃতি নিবিড় করে। হা হতাশ মাখানো অসুস্থ বাতাস, হাহাকার করা নিস্তব্ধ বাতাস। চিত্রা লোহার গেট তার হাতল ধরে ভেজা চোখে যেন কার পথ চেয়ে রইল, কার ফেরার আশায় যেন উতলা হলো তার দেহের ছোট্ট হৃৎপিণ্ডখানি। চিত্রা কেবল ঝাপসা চোখে অপেক্ষা করল কিছু সুখবরের। শরীরে জড়ানো সুতির আকাশি রঙের জামাটায় তখন রক্তের দাগ, হাতে লেগে আছে শুকনো রক্ত। আম্মা, আপনি ঘরে গিয়া বহেন, রাত 3টা বাজে, এখানে বই আছেন, ঠান্ডা লাগবো তো। যান আম্মা, ঘরে যান। বাড়ির সবচেয়ে কম দামি মানুষ বৃদ্ধ দারোয়ান চাচার আদর মাখানো দুশ্চিন্তা চিত্রার কানে কয়েকবার প্রতিধ্বনিত হয়ে ফিরে ফিরে গেল তার নীড়ে। চিত্রা অটল স্থির হয়ে বসেই রইল, বিশেষ হেলদোল দেখালো না সে, যেন তার অবহেলিত শরীরটায় অবহেলাটাই প্রাপ্য। তুখোর অবহেলায় ঝলসে যাওয়াটাই তার প্রাপ্য। দারোয়ান চাচা হতাশার শ্বাস ফেলল, নিবিড় কণ্ঠে বলল, অন্তত আমার টুলটার উপরে উঠে বসেন আম্মা। চিত্রে এবারও নিশ্চুপ, প্রাণহীন দৃষ্টিতে একবার তাকালো বৃদ্ধ দারোয়ানের দিকে। চোখে তখন অশ্রুকণারাও বিরতি নিয়েছে, কিন্তু গাল তার তখনও ভেজা। বহু কষ্টে চিত্রা কাঁপা কাঁপা কণ্ঠে অপরাধী সুরে উচ্চারণ করল, আমি ইচ্ছে করে চাঁদনি বাবুকে ধাক্কা মারিনি চাচা, তুমি তো আমায় বিশ্বাস করো, তাই না? বৃদ্ধ মতিউর রহমান গোল গোল মেয়েটার দিকে করুণ দৃষ্টিতে তাকালেন। মেয়েটার দুগালে তখনও নির্মম চরের ছাপ স্পষ্ট, চুলগুলো বেজায় টানাটানিতে অগোছালো, বা চোখের কোণাটাও কেমন ফুলে আছে, কি মার টাইনা মেরেছে। চিত্রা এবার বাদ ভেঙে হাওমাও করে কেঁদে উঠল। নিজের ধুলো মাখা 2 হাতের মাধ্যমে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে অস্ফুট স্বরে বলল, আমি ইচ্ছে করে করিনি চাচা, আমি তো অমানুষ নই। চাচা গো, আপাটার কিছু হলে যে কলঙ্কের কালিতে যে আমি পুড়ে ছাই হয়ে যাব, আমার সে পাপের কি হবে শাস্তি? বৃদ্ধ মতিও সান্ত্বনার ভাষা খুঁজে পেল না, তার সীমাবদ্ধ সে খুবই অল্প। সে অল্প সীমাবদ্ধতা নিয়ে দুঃখিনী চিত্রার দুঃখ মুছবার যে তার ক্ষমতা নেই, বড়জোর সে তার নিজের চক্ষুদের অনাকাঙ্ক্ষিত অশ্রু মুছতে পারবে। চিত্রা কাঁদতে কাঁদতে গেটের সাথে হেলান দিল। হুট করে সব অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন তার নামেই লিখে দিল সৃষ্টিকর্তা। এমন না হলে খুব বেশি কি ক্ষতি হয়ে যেত? চাঁদনি আপার রক্তাক্ত শরীরটা সবার প্রথমে সেই ছুঁয়েছিল, তার পিছে পিছে ছুটে এসেছিল দুলাভাইও। বাড়ির প্রত্যেকে ততক্ষণও হতভম্ব, যখন সবার মস্তিষ্কে মিস্টার সাইলের চেয়েও দ্রুত বেগে ছুটে গেল এই 8 ঘন্টার খবর। পুরো সওদাগর বাড়ি যেন হুমড়ি খেয়ে পড়ল। কত হাজারি চেঁচামেচিতে কেমন ভয়ঙ্কর বিষাদ পরিতে রূপান্তরিত হয়েছিল সওদাগর বাড়ি। যখন নিস্তেজ চাঁদনি আপার প্রাণ আশঙ্কায় কলিজার পানি শুকিয়ে আসছিল সবার, তখন রোজা সওদাগর করলেন আরেক কাজ। চিত্রার চুলের মুঠি টেনে অনবরত 4-5টা চর সে বিরতিহীনভাবে বসিয়ে দিলেন চিত্রার কোমল তুলতুলে গালগুলোতে, সাথে নিম্ন পর্যায়ের ভাষা, যা শোভনীয় না মায়ের মতন চাচির মুখে। কিন্তু এসব আচরণে ধ্যান নেই চিত্রার। সে কেবল আপাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য চিৎকার করছিল। শেষ চরটা বসানোর সময় বাহার রুখে দাঁড়ায়, কেমন অদ্ভুত সাহসের সাথে বলে, ওর গায়ে আরেকটা আঁচড় পড়লে সে হাত নাও থাকতে পারে। ব্যাস, থেমে গেলেন রোজা সওদাগর। অতঃপর কেঁদে উঠল সে। সবাই ছুটল হসপিটালের উদ্দেশ্যে। কেবল পুরো বাড়িতে একা পড়ে রইল অপ্রয়োজনীয় সদস্য চিত্রা। অবশ্য তার ফুপি অনয় এবং চেরি রয়ে গেছে, কিন্তু চিত্রার প্রতি তাদের অনীহা। রোজা সওদাগর যেতে যেতে চিত্রার পেটে তুমুলভাবে লাথি দিতেও ভুললেন না। আবারও গেইটে মাথা ঠুকে কেঁদে উঠল চিত্রা। কে জানে তার আপাটা কেমন আছে? চিত্রার নিরাশায় পরিপূর্ণ ব্যথার মরুভূমিতে আশার চাঁদ হয়ে এলো বাহার। বাহারের ক্লান্ত পরিশ্রমে নেতিয়ে যাওয়া শরীরটাকে হেলে দুলে আসতে দেখা গেল। বাহার গেটের দিকে এসে বিধ্বস্ত চিত্রাকে দেখে হতভম্ব। অনবরত কান্নার ফলে চোখ ফুলে নাজেহাল অবস্থা। বাহারের চোখে মুখে বিস্ময়, সে বিস্ময় ছড়িয়ে গেল কণ্ঠধ্বনি অবধি। সে বিস্মিত কণ্ঠে বলল, রঙ্গনা, এখানে এই অবস্থায় কি করছো? তুমি এখন রুমে যাওনি? চিত্রা কথার উত্তর দিল না। মনের মাঝে প্রশ্নরা দানা বেঁধে আছে।
কিন্তু জিজ্ঞেস করার সাহস হলো না। যদি কোনো খারাপ খবর হয় তবে চিত্রা নিজেকে কিভাবে ক্ষমা করবে? বাহারের প্রশ্নের উত্তর দিল মতিউর রহমান। না বাবা, আম্মা যে সেই সন্ধ্যাবেলা এখানে বসেছে, এখানেই আছে। আমি কতবার করলাম ভেতরে যাইতে, উনি পথেই বসে আছে। বাহার ভাইয়ের হৃদয় কুঞ্চিত হলো, হাঁটু ভেঙে সে বসল। চিত্রার পাশে চিন্তিত কণ্ঠে পড়ল, এই মেয়ে, এখানে এভাবে বসে আছো কেন? মাথায় কি সমস্যা তোমার? কি অবস্থা করেছো নিজের? উঠো দেখি। আহ্লাদ পেয়ে গেল চিত্রার কান্না। সে বাহার ভাইয়ের ডান হাতটা আঁকড়ে ধরে অপরাধী কণ্ঠে অনবরত বলতে লাগলো, আমি ইচ্ছা করে করিনি এমন। বাহার ভাই, আপনি তো আমায় বিশ্বাস করেন, তাই না? বাহার চিত্রার মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল, আমার বিশ্বাস করার আগে তোমার নিজেকে নিজের বিশ্বাস করা উচিত। তুমি কেন ভয় পাচ্ছ? অপরাধী ভাবছো নিজেকে? কিন্তু তখন আমি আবার হাত ঝাড়া দিয়েছিলাম। এটা তো ঠিক, যা হয়েছে সেটা দুর্ঘটনা, ইচ্ছাকৃত না। এভাবে ভেঙে পড়লে চলবে না। আমাকে কেউ বিশ্বাস করছে না বাহার ভাই। আমি তো করেছি, চোখ বন্ধ করে বিশ্বাস করছি। আমি জানি তুমি কারো বিরাট ক্ষতির কারণ হবে না। চিত্রার তুমুল কান্নায় এই স্থানান্তর বাণীটুকু প্রয়োজন ছিল। কান্নার ছোট নিমিষে কমে এলো। চিত্রা দু চোখ মেলে মুছে উৎকণ্ঠিত হয়ে বলল, আচ্ছা বাহার ভাই, আবা কেমন আছে? আর বাবু, 10 মাস বাবুর জন্য কত অপেক্ষা করলাম, আর শেষ মুহূর্তে এসেই কি না? কথা বলতে বলতে আবারও চিত্রার আকাশ ভেঙে কান্না এলো। বাহার তৎক্ষণাৎ মুখ চেপে ধরল চিত্রার। আদরে এক ধমক দিয়ে উঠল। মিছে রাগে রাগে স্বরে বলল, আরেকবার যদি কেঁদেছ তবে এক্ষুনি তোমাকে রাস্তায় ছেড়ে দিয়ে আসবো। বাহারের এমন অবিশ্বাস্যকর কথায় কান্নার মাঝেও হেসে দিল চিত্রা। গোল গোল চোখে হাসতে হাসতেই বলল, আমাকে কি আপনার চেরি মনে হয় যে রাস্তায় ছেড়ে দেওয়ার ভয় দেখাচ্ছেন? কেন দেখাতে পারবো না ভয়? তুমি চেরি না হও চিত্রা তো। হ্যাঁ, আমি চেরি না চিত্রা। কেউ বড় মানুষকে এগুলো বলে ভয় দেখায়? তাহলে তুমি বড় মানুষ। তুমি কেন এমন অবুঝের মতো কাঁদছো? বড় মানুষের তো অবুঝ হওয়া সাজে না। বাহারের কথার জালে সে খুব বাজেভাবে ফেসে গেছে। চিত্রা তার বুঝতে বাকি রইল না। অতঃপর ছোট্ট একটা শ্বাস ফেলে নিবিড় কণ্ঠে জিজ্ঞেস করল, আবার কি অবস্থা বাহার ভাই, সুস্থ আছে তো? বাহার মাটি থেকে উঠে চিত্রাকে ডান হাত দিয়ে টেনে তুলল। চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, তোমার আপা ঠিক আছে, এখন রুমে গিয়ে সুন্দর মতো গোসল করে খেয়ে ঘুমাবে, কেমন? অগোছালো বাহারের এমন গোছানো যত্নে চিত্রার কান্নারা নির্বাসনে গেল। সে ভদ্র মেয়ের মতন বলল, আচ্ছা। সে ভদ্র মেয়ের মতো কথা রাখলো। শরীর ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। বাহার তাকে হাত ধরে ঘর অবধি পৌঁছে দিল। বাহার ভাই যে ভীষণ মিথ্যা কথা বলে চিত্রাকে সামলেছে তা জানা গেল পরের দিন হসপিটাল থেকে সবাই আসার পর। মুখ থমথমে অনুভূতি তার প্রতি, সকলের অসন্তুষ্ট চাহনি আর বড় চাচির আক্রোশ দেখে। গতকাল রাতে চিত্রা বাহার ভাইয়ের কথা অনুযায়ী গোসল করে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙার পর দেখে ঘড়ির কাটার সময় তখন দুপুর 12টা। হুড়মুড় করে সে উঠে বসতেই নিচ থেকে কেমন ফুপানোর শব্দ এলো। কে যেন মিহিসরে কাঁদছে। চিত্রা হতবিহ্বল। গতকাল বাহার ভাইয়ের কথা অনুযায়ী তো আজ কান্নাকাটি হওয়ার কথা না। তাহলে মনের কৌতূহল মেটানোর জন্য সে দ্রুত গতিতে নেমে গেল বিছানা থেকে। তার চেয়ে দ্রুত সে বসার রুমে উপস্থিত হলো। বসার রুমে বড় চাচির কঞ্জনরত মুখটা দেখেই ছলাৎ করে উঠে বুক। সে চাচির সামনে গিয়ে দাঁড়ালো। অবাক কণ্ঠে বলল, চাচি কি হয়েছে, কাঁদছো কেন? রোজা সওদাগরের ঝিমিয়ে থাকা আক্রোশ তুমুল হলো। চিত্রাকে তুমুল এক লাথি মেরে বসল। চিত্রা 2 হাত তুলে ছিটকে পড়ল। তুহিন সবে দরজা দিয়ে প্রবেশ করেছে। বনেরা হেনাবস্থা দেখে সে ছুটে এলো। আহত চিত্রাকে আঁকড়ে নিল। নির্ঘুম কাটানো রাত্রির কারণে চোখ মুখ তার কেমন হলদেটে ভাব। বড় চাচির মন মেজাজ খারাপ, তবুও বোনের প্রতি এমন আচরণ সহ্য করতে পারল না তুহিন। কর্কশ কণ্ঠে বলল, আপনার হাসপাতাল সামলে রাখবেন চাচি, না হয় আমার অন্য ব্যবস্থা। আপনার হাত পা সামলে রাখবেন চাচি, না হয় আমার অন্য ব্যবস্থা নিতে হবে। ক্ষুধার্ত বাঘিনীর ন্যায় হিংস্র হয়ে উঠল রোজা সওদাগর। সে বসা থেকে উঠে দাঁড়িয়ে চিত্রার গলা চেপে ধরে বলল, তোর জন্য আমার মেয়েটার আজ এই অবস্থা। তোর এত রাগ না রে? খেয়ে দিলি আমার মেয়ের বাচ্চাটাকে, তোর এত খিদে? অবনী বেগম ওহি ছুটে এলো।
রোদা সওদাগরকে ছোটানোর জন্য। কেমন পৈশাসিক শক্তি যেন ধরল তাকে। তুহিন অনেক কষ্টে হাত ছাড়ালো রোজা সওদাগরে। তুমুল পেট ব্যথা সাথে গলা চেপে ধরায় চিত্রার মুখ নাক দিয়ে গড় গড় করে রক্ত বের হওয়া শুরু করলো। জীবনধারার স্রোত কখন কোথায় গিয়ে বিরতি নেয় তা জানে না কেউ। শৈবালের মতো কেবল ভেসে ভেসে চলতে হয় সেই স্রোতের তালে। দিন যায়, ক্ষণ যায়, কেবল যায় না স্মৃতিরা। কেমন বুক ভার ভার কষ্টের পাহাড় আঁকে রোজ নিয়ম করে মন মন্দিরে। কখনো স্মৃতিরা খিলখিল হাসি হাসে, কখনো বা তারা করে নীরব আর্তনাদ। আমরা মানুষেরা কেবল চেয়ে চেয়ে দেখি নিজেদের স্মৃতি সেই ভয়ঙ্কর হাজারি। স্মৃতি বদলানোর সাধ্য থাকলে মানুষ সবার আগে নিজের খারাপ স্মৃতি বদলাতো, কারণ দিন শেষে স্মৃতিরা ভালো থাকতে দেয় না আমাদের। সেপ্টেম্বরের 29 তারিখ বৃহস্পতিবার। চিত্রা নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে আসার আজ 15 দিন হলো। কই, একটা সময় যে বাড়িটাতে নিজের পায়ের নিজের ভিত্তি বেঁচে থাকার অবলম্বন মনে হয়েছিল, আজ সে বাড়ি বিহীন তো ভালোই কেটে গেল 15টা দিন। তাহলে আগে কেন মনে হতো সে মানুষগুলো ছাড়া নিজের কোনো অস্তিত্ব নেই? সময় মানুষকে বাঁচতে শেখায়। কখনো অনেক প্রাপ্তির মাঝে বাঁচতে হয়, কখনো বা বাঁচতে হয় তুমুল অপ্রাপ্তিতে। চিত্রারও সেই অপ্রাপ্তির জীবন শুরু হয়তো। অনেক তো হলো প্রাপ্তির ডানা ঝাপটানো। ধানমন্ডি লেকের পাশে বড় রাস্তার কোণ ঘেঁষে যাওয়ার গলিটার ভেতরের দিকে রংচটা হলুদ রঙের বাড়িটার দোতলার 2 রুমের নির্জন ফ্ল্যাটটাতে ঠাঁই হয়েছে চিত্রার। নির্বাসন বলা চলে। চাঁদনির অনাকাঙ্ক্ষিত ক্ষতির শাস্তিস্বরূপ চিত্রার দীর্ঘ নির্বাসন ঘোষণা করা হয়েছে। খারাপ কি? নীরব বেঁচে থাকাটা মৃত্যুর জীবন্ত স্বাদ। চঞ্চল চিত্রাকেও সে স্বাদ নিতে হলো প্রিয় মানুষদের কাঠিন্যতায়। প্রকৃতিতে তুমুল ঝড় উঠল। চিত্রা শুয়েছিল খাটে। বারান্দায় ফুলের টব পড়ে যাওয়ার শব্দে তার গম্ভীর ধ্যান নষ্ট হলো। চোখে মেলে তাকাতেই দেখে দুপুরের ঠাঠা রোদ শূন্য মিলিয়ে গেছে। মনে হচ্ছে যেন ভর সন্ধেবেলা এটা। হুট করে প্রকৃতির এমন অসন্তুষ্ট অবস্থা দেখে বারান্দায় ছুটে গেল চিত্রা। বারান্দায় কতগুলো জামাকাপড় শুকাতে দেওয়া হয়েছে, সেগুলোই আনার এত ব্যস্ততা। জামাকাপড় আলগোছে সরিয়ে আনতেই আকাশ ভেঙে ঝপঝপিয়ে বৃষ্টি নামলো ধারার বুকে। চিত্রা ঘরের আলো জ্বালিয়ে দিল। মানুষের সঙ্গ পছন্দ করা চিত্রা আজ নীরবতায় আচ্ছন্ন। ভাগ্যের চাকাটা খুব দ্রুতই ঘুরছে তার বোধ। সে যখন বাড়ি ছাড়লো তখনও তো এমন বৃষ্টিই ছিল, তাই না? এমন তাণ্ডবই তো চলেছিল প্রকৃতিতে। এমন ধ্বংসই তো হয়েছিল চিত্রার নরম কমল হৃদয়টায়, তাই না? চোখ বুঝে চিত্রা। চোখের পাতায় ভেসে ওঠে সেদিন তার রক্তাক্ত মুখের দৃশ্যটা। চিত্রার নাক মুখ দিয়ে অনবরত রক্তের স্রোত বেরিয়ে আসতে দেখে ভয় পেয়ে যায় তুহিন। তার ভীত কণ্ঠে বাড়ির বাকি সদস্যদেরও দৃষ্টি পড়ে চিত্রার উপর। মেয়েটার শরীর নিস্তেজ প্রায়। অবনী বেগম ছুটে আসে। পাগলের মতন চিত্রার চোখ মুখে পানি ছিটাতে থাকেন। তুহিন হতভম্ব, সাথে হতভম্ব বাড়ির অন্যান্য মানুষেরাও। রোজা সওদাগরও আকস্মিক ঘটনায় তাজ্জব বনে যায়। বোনের এই নাজেহাল অবস্থাতেও বাবাকে অটল দাঁড়িয়ে দেখে অবাক হয় তুহিন। বাবার প্রতি ঘৃণায় রিরি করে ওঠে তার শরীর। চিত্রা ততক্ষণে প্রায় বেহুশ অবস্থা। তুহিন বোনের হেলে যাওয়া শরীরটা দুহাতে আঁকড়ে ধরে বাবার দিকে প্রশ্ন ছুড়ে, আপনি সত্যিই মানুষ তো আব্বু? নুরুল সওদাগর তেমন উৎকণ্ঠা দেখালেন না, বরং বেশ ধীরে বললেন, ওকে নিয়ে যাও, ডাক্তারকে কল করো। তুই তাচ্ছিল্য করে ওঠে। জীবনের প্রথম তার কোনো মানুষকে ঘৃণা হলো। সে মুখ ঝামটে মেরে বাবাকে বলল, আপনার সেটা না ভাবলে হবে আব্বু। আমার বোন তো, সামনে নিব না হয় আমি। আপনি বরং আপনার সংসার সামলান। তুহিনের কথায় এবার একটু চিন্তার ভাঁজ পড়ল নুরুল সওদাগরের মুখে। কিঞ্চিত অবাক হয়ে বলল, তুমি ব্যবস্থা করবে মানে? যে মেয়েটা আপনাদের চক্ষুশূল, সে না হয় আর আপনাদের চোখের সামনে না রইল। তুহিনের এমন পরিস্থিতিতে এমন কথা হয়তো আশা করেনি কেউ। তাই তো ফুপি ধমকে উঠে বলল, তুহিন, কি বলছিস বাবু তুই? মেয়েটার এই অবস্থাতে ওসব বলা লাগে? আপাতত কোনো ব্যবস্থা করো, খারাপ কিছু হয়ে গেলে পরে। ভালোই তো হবে ফুপি, আপনাদের ঘরে থাকার চেয়ে আমার মনে হয় ওর মরে যাওয়াটার জন্য সুখের, তাই না চিত্রার বড় চাচিম্মা? বাহারের হুট করে আগমন এবং অপ্রাসঙ্গিক কথায় সবার মুখটা ছোট হয়ে এলো। নুরুল সওদাগরে ধমক দিলেন বাহারকে, আঙুল উঁচিয়ে বললেন,
তোমাকে কেউ আমার মেয়ের ব্যাপারে বা আমার সংসারের ব্যাপারে কথা বলতে বলেছে? আপনার মেয়ে? হাসালেন তো। সুন্দর কৌতুক। তা আমি মনে করি এমন বাবার মেয়ের এমন দুর্ভাগ্যই প্রাপ্য। এই যে রক্তাক্ত হয়ে পড়ে থাকাটাই তার প্রাপ্য। শুনেছি বাবারা সন্তানদের বটগাছ হয়। একমাত্র আপনাদের পরিবারই দেখলাম বাবারা সন্তানদের চরম সর্বনাশের কারণ। তোমাকে দুটো চর বসানো উচিত, বেয়াদব ছেলে। আরে স্যার, আগে নিজে তো আদবটা রপ্ত করুন, তারপর না হয় অন্যকে বেয়াদব বলবেন। নুরুল সওদাগরের কথা সেখানেই থেমে গেল। বাহারের সাথে তর্কে জড়ানোটা নেহাতি বোকামি ছাড়া কিছু না। বাহার এগিয়ে আসলো চিত্রার কাছে। ওহির দিকে তাকিয়ে বরফ আনার নির্দেশ দিল। ওহি তৎক্ষণাৎ বরফ নিয়ে চলে এলো। চিত্রার নাকের কাছটাতে কিছুক্ষণ বরফ ধরে রাখতে বন্ধ হয়ে গেল রক্তের স্রোত। চিত্রার নিভু নিভু চোখে তখনও জল গড়িয়ে পড়ছে। ভেজা ভেজা কণ্ঠে অস্ফুট স্বরে সে বলল, আমি সত্যি চাঁদনি আপার ক্ষতি চাইনি বাহার ভাই। আমি জানি। বাহারের ছোট্ট উত্তরটার পরেও জ্ঞান হারালো চিত্রা। মেয়েটার বেহাল অবস্থা দেখে বুক কাঁপল বাহারের। সে তুহিনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তুহিন, মেয়েটাকে বাঁচাতে চাইলে নিরাপত্তা দিতে হবে, অথচ তোমার পুরো বাড়িটাই বর্তমানে তার জন্য অনিরাপদ জায়গা। যা করবে ভেবে করো। বাহারের ইঙ্গিতের কথাবার্তা হয়তো তুহিন ঠিক বুঝল। বোনের মাথাটা চেপে ধরে বড় চাচির হতভম্ব মুখটার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি কি চান? আমি তোমাদের ভালোবাসি, তার চেয়ে ভালোবাসি আমি আমার সন্তানদের। চিত্রাকে সামনে দেখলেই আমার সন্তানের সর্বনাশের কথা মাথায় চলে আসে। বাকিটা তোমরা জানো। চাচির উত্তর শোনার পর তুহিন বাবার মুখের দিকে তাকালো। তার এতটুকু বিশ্বাস ছিল বাবা হয়তো এবার কিছু বলবে, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে বাবা কিছুই বললেন না আশানুরূপ, বরং নিবিড় কণ্ঠে বললেন, ভাবে আমাদের সংসারের কর্তী, তার কথাই শেষ কথা। অতপর তুহিন আর কারো পিছু ডাক শুনল না। বোনকে নিয়ে এক কাপড়ে বেরিয়ে গেল। বড় চাচি, ফুপি, ওহি সবাই পিছু ডাকলো। কেবল যার ডাকার কথা ছিল সেই মানুষটাই নীরব রইল। সওদাগর বাড়ির বহু পুরানো ভিত্তিটা কেঁপে উঠল। ভাঙনের সুরে ইট পাথরগুলোও যেন কেঁপে উঠল। এই বাড়িটাকে এক সূত্রে বেঁধে রাখার জন্য যে নারী জীবনের সবচেয়ে বড় ত্যাগ করেছিল, আজ সেই নারীর হাত ধরে ভাঙন শুরু। হঠাৎ বজ্রপাতে কেঁপে উঠল চিত্রা। শরীরও প্রায় কিছুটা ভিজে গিয়েছে। চোখের কোণে সরল গতিতে পেয়ে পড়ল অশ্রুরেখা। কেমন ছাড়খাড় করা দুপুরেটা, কেমন নিস্তব্ধ করা বেলা। বৃষ্টির শব্দকে ছাপিয়ে চিত্রার ডাক ভেসে এলো যেন ভয়াবহ বাতাস ভেদ করে। চিত্রা মনে মনে ভাবল, হয়তো ভুল শুনেছে। পরপর আবারও ডাক ভেসে এলো। বারান্দা দিয়ে তাকাতেই ভেজা শার্ট লেপ্টে থাকা শরীরে বাহার ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখল সে। বাহার ভাইয়ের সাথে গত সপ্তাহে দেখা হয়েছিল, এরপর আর লোকটার খোঁজ নেই। আজ হুট করে কোথা থেকে উদয় হলো সে? চিত্রাকে ধ্যানে মগ্ন থাকতে দেখে ভার তৃতীয়বারের মতো নাম ধরে ডাকলো এবং নিচে আসার ইঙ্গিত দিল। চিত্রা মাথা দুলালো, প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলল, নিচে আসবো কেন? আপনি উপরে আসুন। বাহার বৃষ্টির জন্য ভালো করে চোখ মেলে তাকাতেও পারছে না, তবুও বারান্দার জানালা দিয়ে বেরিয়ে আসা চিত্রার মুখমণ্ডলের দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি আসলে আসো, না হয় বসে থাকো, এত কৈফিয়ত দিতে পারছি না। চিত্রা অধৈর্য হয়ে বলল, দাঁড়ান দাঁড়ান, আসছি। বাহারের মাথায় দুষ্টু বুদ্ধি চাপল। সে মিটমিটিয়ে হেসে বলল, তাড়াতাড়ি আসো মেয়ে, বৃষ্টি যে আমাকে ভিজিয়ে নাজেহাল করে দিচ্ছে, অথচ আমার ভেজার কথা ছিল তোমার প্রেম বৃষ্টিতে। এমন খোলামেলা অস্ফুটে বাহারের লাগামহীন কথাতে তাজ্জব বনে গেল চিত্রা। সে দ্রুত মাথা ভেতরে ঢুকিয়ে ফেলল। লজ্জায় খানিকটা সময় চুপও ছিল। অতবার ফ্ল্যাটের দরজা আটকে ছুটে গেল নিচে। তুমুল বৃষ্টিতে ভিজে শীতে জুবুথুবু চিত্রার শরীর। হাঁটতে হাঁটতে চলে এসেছে অনেকটা দূর। বাহার ভাইয়ের নাকি আজ ভেজা শহর দেখার খুব শখ জেগেছে। সেই শখ পূরণ করতেই তার ছুটে আসা। চিত্রাকে শীতে কাঁপতে দেখে আর চোখে তাকালো বাহার। ঠাট্টার স্বরে বলল, অত কাঁপাকাঁপি করে লাভ নেই মেয়ে, টিভির হিরোদের মতন গায়ের জামা খুলে দিতে পারবো না, আমারও তো লজ্জা টজ্জা আছে নাকি? বাহারের কথায় গোল গোল চোখ করে তাকিয়ে রইল চিত্রা। ভাষাহারা তার কণ্ঠ। বিস্মিত কণ্ঠে সে বলল, বাহার ভাই, আজ কথার লাগাম ছেড়েছেন নাকি? না না, ছাড়িনি, কেবল বৃষ্টির পানিতে ধুয়ে গেছে বেড়িবাঁধ। ও তুমি চিন্তা করো না,
বৃষ্টি চলে গেলে অনুভূতিরাও আবার লুকিয়ে যাবে। বাহার ভাই জানেন, আপনি আমার বিশাল পূর্ণতা, অথচ আমি মানুষটা গোটা শূন্যতা। আপনিও কি তবে আমায় ছেড়ে যাবেন? ছাড়তে যদি হয় তাই তো ধরতে করছি ভয়। আপনি আমার বৃষ্টির দিনে এক কাপ চা, তুমি আমার বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ির মাঝে তেলতেলি ইলিশ মাছ ভাজা। মিষ্টি মিষ্টি কথাকে শেষ মুহূর্তে এসে ঠাট্টায় উড়িয়ে দিল বাহার ভাই, আবার নিজেই হা হা করে হেসে দিল। চিত্রা প্রথমে হতভম্ব হয়ে গেলেও পরক্ষণে সেও হেসে দিল বাঁধন ছাড়া হাসি। ভেজা রাস্তায় তুমুল বর্ষণে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য বোধহয় এটা। দুজন মানুষ দুজনের দিক থেকে তুমুল ভেঙে যাওয়া, অথচ দুজনই দুজনের সান্নিধ্যে চরম সুখী। অপ্রাপ্তির মাঝে সবাই হাসতে জানে না, সবাই হাসাতে জানে না। যারা জানে তারা প্রত্যেকে এক একজন দারুণ মানুষ। ভেজা শরীরে গরম গরম খিচুড়ি সাথে ইলিশ মাছ ভাজা দিয়ে পেট ভরে খেয়ে নিল দুজনেই। চিত্রা মাছ ভাজতে পারে না বলে খুব যত্নে সে কাজটা করে দিল বাহার ভাই। ভাবা যায় একজন অগোছালো মানুষ কেন একটা মানুষের কাছে এসে নিপাট ভালো মানুষ হয়ে যায়। ভালোবাসা সব পারে, তাই তো ভালোবাসা সুন্দর। খিচুড়ি খেয়ে বেরোতেই চিত্রাকে থামিয়ে দিল বাহার। চিত্রা অবাক হলো, অবাক কণ্ঠে বলল, বাসায় যাবেন না? অনেকক্ষণ তো হলো। বাহার হাসল, মিষ্টি কণ্ঠে বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বাহার চিত্রাকে ইশারা করলো পিছে তাকাতে। তখনও প্রকৃতিতে বর্ষণ অবস্থানরত। চিত্রা পিছু ফিরতে বৃষ্টির মাঝে ঝাপসা ঝাপসাভাবে মানুষটার মুখ দেখতে অবাক হয়ে গেল। অবিশ্বাস্য দৃষ্টিতে একবার বাহার ভাইয়ের দিকে তাকিয়ে ছুটে গেল তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। নিষ্কষ্টে জড়িয়ে ধরল সে মানুষটাকে। চোখের মাঝে তখন তুমুল খুশির অশ্রুরা। শক্ত করে মানুষটাকে ঝাপটে ধরে কন্দনরত সুরে সে বলল, তোমার মতো কেউ আমাকে ভালোবাসতে পারেনি, ওরা আমায় ভালোবাসেনি। মায়ের বুকের মাঝে যত্নে লেপ্টে থাকা চিত্রার লতার মতন দেহখানি, চোখ অশ্রুদয়ের সমাহার, কণ্ঠে অভিযোগের তুমুল মিছিল। মনিয়া বেগম হাসলেন, মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, কে বলছিস? শুনতে পাইনি, আবার বল। ওরা আমায় ভালোবাসেনি আম্মু, তোমার মতো কেউ ভালোবাসতে পারে না। ভালোবাসবে কি করে? সবাই তো আর মা না। চিত্রা মায়ের বুক থেকে মুখ তুলে মায়ের দিকে তাকালো, যেন কত সহস্র বছর পর দেখতে পেল মায়ের মুখখানা। কি ভীষণ মিষ্টি। বাহার তখনও পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে, মুখে ল্যাপটানো মিষ্টি হাসি। চিত্রা মায়ের দিকে তাকিয়ে আদুরে স্বরে বলল, তুমি কেন গেলে আম্মু? তুমি যাওয়ার সাথে সাথে সুখগুলোও তো আমায় ছেড়েছে। কিছু কিছু ক্ষেত্রে মানুষ হারানো উত্তম। মানুষ হারালে বাস্তবতা বোঝা যায়, তাই গিয়েছিলাম। তোমার বাহার ভাইকে তো রেখে গিয়েছিলাম যেন তোমায় আগলে রাখে, তুহিন ভাইজান সহ। কিন্তু ভাবিনি তোমার ব্যস্ততা এতটা নিষ্ঠুর, তোমার বাস্তবতা এতটা নিষ্ঠুর। বাহার ভাই জানতো তুমি কোথায়? চিত্রার চোখে মুখে তুমুল বিস্ময়। মনিয়া বেগম মাথা নাড়ালেন, কমল কণ্ঠে বললেন, হ্যাঁ জানতো। আমি প্রশিক্ষণের জন্য চট্টগ্রাম গিয়েছিলাম, কাউকে বলে যায়নি তো, কেবল তোমার মাথায় ভূত ছাড়ানোর জন্য। কে জানতো সুখও তোমায় ছেড়ে যাবে। শেষের কথাটা দীর্ঘশ্বাসের ছোঁয়া চিত্রা বাহার ভাইয়ের দিকে তাকালো। অভিমানীর ও হৃদয়ের ভাষা যেন বুঝল বাহার ভাই, তাই তো দু কদম এগিয়ে এলো। চিত্রার সামনাসামনি দাঁড়িয়ে ছোট্ট কণ্ঠে বলল, আন্টিকে বুদ্ধিটা দেওয়ার জন্য আমি কোনো রকমের গিল্টি ফিল করছি না, তোমার বিয়ের সাথ সারানোর জন্যই বুদ্ধি। চিত্রা মুখ ভেঙচি দিল। বাহার হাসতে হাসতে ফিসফিস করে বলল, চিন্তা কিসের মেয়ে? মনে রেখো, আমি তোমায় আলো দেব সূর্য ডুবার পরেও। চিত্রা তৃপ্তির শ্বাস ফেলল। বাহার তাদের রিকশায় উঠিয়ে পাঠিয়ে দিল গন্তব্যে। রিকশার বিপরীতে হাঁটা ধরল সেও। গুনগুনিয়ে গিয়ে উঠল, ভুলভাল ভালোবাসি, কান্নায় কাছে আসি, ঘৃণা ঘৃণা হয়ে চলে যাই, থাকি না, কথা বলি একা একা, সেধে সেধে খেয়ে ছ্যাঁকা। কেন গাল দাও আবার বুঝি না। আফজাল সওদাগর যখন বাড়ি ফিরলেন, বাড়ির এমন বিধ্বস্ত অবস্থা দেখে সে প্রায় হতভম্ব। ছোটবেলা থেকেই পরিবারকে আগলে রাখার এক অদম্য শখ তার মনে ছিল। ভাই বোনদের সে খুব ভালোবাসতেন, তাই তাদের আগলিয়ে রাখার নিখুঁত এক চেষ্টা চলতো তার ভেতর। আর তার চেষ্টাকে সবসময় সাহায্য আর সম্মান করেছে তার অর্ধাঙ্গিনী।
একমাত্র এই পরিবারটাকে এক রাখার জন্য কত কিছু সে মনের মাঝে দাফন করেছেন। আর আজ সেই রোজা সওদাগর কিনা কারো ভেঙে যাওয়ার কারণ। ফ্যাকাশে মুখ নিয়ে আফজাল সওদাগর বসে আছেন তার রুমের আরাম কেদারায়। চোখ মুখে তার ভেসে উঠেছে কালো অতীতের কিছু স্মৃতি। জীবনের উপরে ওঠার জন্য, নিজের স্বার্থের জন্য কম পাপ করেননি। ক্ষমতার কারণে সে ধামাচাপা দিয়েছে কত পাপ। বাহিরের দুনিয়ার সাথে যে যতটা শক্ত, পরিবারের জন্য ঠিক ততটাই কোমল। কিন্তু আজ কি হলো অবশেষে? পাপ তো বাপকেও ছাড়ে না। আফজাল সওদাগরের সামনে ঠান্ডা লেবুর শরবত নিয়ে দাঁড়িয়ে আছেন রওজা সওদাগর। মুখে তার কথা নেই, গম্ভীরতা পুরো মুখ জুড়ে। আফজাল সওদাগর লেবুর শরবতটা নিলেন না, বরং অদ্ভুত কণ্ঠে বললেন, আমার যুবক বয়সের পাপের শাস্তি কি তুমি এখন দিচ্ছ? স্বামীর গম্ভীর কণ্ঠে কাঁপলেন রোজা সওদাগর। ঠিক, কিন্তু কথা বললেন না, ঠায় দাঁড়িয়ে রইলেন চুপচাপ। আফজাল সওদাগর অনেক বছর পুরনো প্রতিজ্ঞার কথা ভুলে গেলেন এক নিমিষে। স্ত্রীর হাতে শরবতের গ্লাসটা ছুঁড়ে ফেললেন মেঝেতে। ঝনঝন শব্দে ভেঙে টুকরো টুকরো হলো গ্লাসটা। সাথে ভীত হলো রওজা সওদাগরও। মিনিট ব্যবধানে চর পড়ল তার গালে। সে তাজ্জব হতভম্ব হয়ে ফ্যাল তাকিয়ে রইল স্বামীর পানে। আজ থেকে 23-24 বছর আগে দেওয়া কথাটা ভেঙে ফেলেছে তার স্বামী, তা যেন সে মানতে পারল না। আফজাল সওদাগরের তখন চোখ দিয়ে ঝরছে অগ্নি। সেই আগুনে সে যেন জ্বালিয়ে দেবে তার অর্ধাঙ্গিনীকে। কণ্ঠে তার তুমুল ক্ষোভ। চিৎকার দিয়ে বলে উঠলেন, তোমার সাহস হলো কিভাবে আমার অবর্তমানে আমার পরিবারটাকে এক ছিন্ন ভিন্ন করার? ফকিন্নির বাচ্চা! রাজা সওদাগর নিরুত্তর। অনেকদিন পর স্বামীর পুরনো রূপ দেখে প্রায় সে নিশ্চুপ হয়ে গেছে। মানতে কষ্ট হচ্ছে তার যে এটাই তার স্বামী। আফজাল সওদাগরের মুখের ভাষা বৃষ্টি থেকে বৃষ্টি হলো। ক্রোধ ঝরে পড়ল সারা শরীর উপচে। টিকতে না পেরে রোজা সওদাগরের চুলের মুঠি টেনে ধরলেন। বাগালে আরও একটা চর বসিয়ে বললেন, ফকিন্নির মেয়ে হুট করে রাজার আসনে বসলে তেমনই হবে। তুই আবার আমার ভাইয়ের মেয়ের গায়ে হাত তুলিস? তোর সাহস দেখে আমি অবাক। আপনার সাহস দেখেও আমি অবাক। ভুলে যাচ্ছেন আমার কাছে আপনার ইজ্জত আমানত আছে। এমন কিছু করবেন না যে আমার স্বপ্ন মেলে দিতে হয় সবার সামনে। রোজা সওদাগর যে খুব নিবিড় একটা হুমকি দিল তা বুঝতে বাকি রইল না আফজাল সওদাগরের। তার রাগ তখন সীমা পেরিয়ে গেল। অনবরত আঘাত করতে থাকলো তার স্ত্রীকে। তাদের ঘরের এমন হইচই শুনে অবনী বেগম, ওহি, চাঁদনি সহ সবাই ছুটে আসে। এমন বিরল ঘটনা ঘটতে দেখে তারা রীতিমতো অবাকে হাঁ হয়ে রইল। লতা বেগম আর অবনী বেগম এসে হাত ছোটানোর চেষ্টা করলো, কিন্তু আফজাল সওদাগরের পুরুষ শক্তির কাছে তাদের জোরাজুরিটা খুবই অল্প। চাঁদনির শরীর তখনও দুর্বল, কণ্ঠে অসুস্থতার ছোঁয়া। তবুও সে ক্ষীণ কণ্ঠে বলল, আব্বু, কি করেছ? আম্মুকে ছাড়ো। মেয়ের দুর্বল কণ্ঠ কর্ণদয়ে পৌঁছাতে হাতের চাপ ঢিল করে দিল আফজাল সওদাগর। ছেড়ে দিলেন অর্ধাঙ্গিনীকে। মেয়ের দিকে তাকিয়ে সে স্তব্ধ হয়ে যায়। তাকে নিয়ে সবার মনে যে সম্মানের জায়গা ছিল, আজ সে জায়গাটা কেমন হালকা হয়ে গেল। রোজা সওদাগর তেমন প্রতিক্রিয়া দেখালেন না। সেও চায় তার স্বামীর সম্মান কিঞ্চিত কমুক। তাই তো ঘটনা ধামাচাপা দিতে ক্ষীণ স্বরে বলল, সবাই বের হও, উনি মাত্র এসেছেন তো তাই মাথা গরম, তোমরা যাও এখন। সাথে সাথে সবাই বেরও হয়ে গেলেন বিনা প্রতিবাদে। ওহি চাঁদনিকে ধরে নিয়ে গেলেন। আফজাল সওদাগর আবার বসে পড়লেন আরাম কেদারা খানায়। সে তার জীবনে ভাইদের ছেলে মেয়ে, বোনের ছেলেকে অনেক বেশিই ভালোবেসেছে। আর চিত্রাকে বোধহয় একটু বেশিই ভালোবেসেছে, কারণ সে চিত্রার মাঝে তার অতীতের খুব গোপনের মায়া আদরে সেই কন্যার প্রতিশ্রুতি খুঁজে পায়, যার প্রতি দায়িত্বহীন হয়েছিল বিধায় তার অগোচরে সে কন্যা ঢলে পড়েছিল মৃত্যুর মুখে। সে নিজেকে ক্ষমা করতে পারেনি, না প্রায়শ্চিত্ত করতে পেরেছে সে পাপের। তন্মধ্যে রোজা সওদাগরের এখন আচরণ তাকে আরও ভেঙে দিয়েছে। তাই তো সে হারিয়ে ফেলল নিজের এতদিনের ব্যক্তিত্ব, কিংবা বলা যায় খোলস। তপ্ত দুপুরে ঘামে ভিজে একাকার ওহির শরীরখানা। কি মারাত্মক রোদ উঠেছে 1 অক্টোবরের আকাশে। বিরক্তের আকাশে হুট করে মুগ্ধতা নিয়ে হাজির হলো নওশাদ। সাদা শার্ট, গলায় টাই, কালো প্যান্টে মারাত্মক সুন্দর লাগছে লোকটাকে।
ওই যখন নওশাদের এমন রূপ দেখলো, সে বেশ অবাক হয়েই তাকিয়ে রইল নওশাদের পানে। ওহিকে দেখে হাসি খুশি নওশাদ হেলে দুলে চলে এলো ওহির পাশে। মিষ্টি একটা হাসি উপহার দিয়ে বলল, কি হে মিস, আজ রোদ বোধ হয় আপনাকে বেশি উত্তক্ত করছে। ওহি ওড়না দিয়ে কপালের ঘামটুকু মুছল, বিরক্তির স্বরে বলল, হ্যাঁ বেশি উত্তক্ত করছে। আর এখন আপনি নিশ্চিত তার চেয়েও বেশি করবেন? নওশাদ হেসে দিলেন, মাথার পেছনে চুলগুলোতে হাত বুলিয়ে বললেন, তা আপনি মিছে বলেননি। হুট করে আপনার কথা মনে হলো, তাই চলে এলাম উত্তক্ত করতে। আপনি নাকি কাজ করেন, তা সারাদিন মেয়েদের পেছনে ঘোরা ছাড়া তো কোনো কাজ আপনার নেই দেখছি। মেয়ের পিছনে ঘুরি ঠিক, তবে মেয়েদের পিছনে না। আর এখন লাঞ্চ ব্রেক চলছে মিস। নিজের ঝাঁঝালো কথার বিপরীতে নওশাদের খুশি উত্তরে কিঞ্চিত খারাপ লাগলো ওহির। তাই সে আর কিছু না বলেই হাঁটা ধরল। নওশাদও সাথে সাথে হাঁটতে হাঁটতে বলল, আপনার জন্য একটা জিনিস এনেছি মিস। ওহি ভ্রু কুঁচকাল, চোখ মুখ কুঁচকে জিজ্ঞেস করলো, কি জিনিস? নওশাদ তার পকেট থেকে তৎক্ষণাৎ কালো গোলাপটা অহির সামনে ধরল। চোখের মাঝে আনন্দের ঝিলিক খেলিয়ে বলল, কালো গোলাপ, ভালোবাসার বিষাদময় প্রতীক। পছন্দ তো আপনার? ওহি মিনিট দুই ফুলটার দিকে তাকিয়ে রইল। হুট করে তুমুল মাথা ব্যথায় তার চোখ বন্ধ হয়ে আসার উপক্রম। কেমন যেন শিরা উপশিরায় আন্দোলন চালালো রাগ। নওশাদের হাত থেকে ছিনিয়ে নিল গোলাপটা এবং ভীষণ নিষ্ঠুরভাবে কয়েক টুকরো করে ছুঁড়ে মারল তা দূরে। নওশাদ কেবল ফ্যাল করে দেখল সবটা। সে যেন কোনো ভাষা খুঁজে পেল না। ওহির কাছে এমন একটা আচরণ সে ঠিক আশা করেনি বলা যায়। ওহি তুমুল রাগে হেঁটে চলে গেল কয়েক পা। নওশাদ তখনও ঠায় দাঁড়িয়ে। এই গোলাপটা কেনার জন্য সে অফিস ছুটি নিয়েছে, কি ফুলের দোকানের কর্মচারীর সাথে কথা কাটাকাটি করেছে, অথচ যার জন্য এটা কেনা হলো সে কি করলো? ওহি কয়েক পায়ে গিয়ে আবার থেমে গেল। ফিরে তাকালেন নওশাদের মুখের থমথমে মুখটার দিকে। খারাপ লাগায় ছেয়ে গেল তার মনে রাঙিনা। সে আবার পিছু ফিরল। পিছু টান টেনে নিয়ে গেল তার নওশাদ অবধি। ওহি ক্ষীণ স্বরে মাথা নত করে বলল, মন খারাপ করবেন না, আমি আসলে ফুল পছন্দ করি না। ফুল দেখলে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করে। বলা যায় এটা আমার একটা মানসিক রোগ, যা কেউ জানে না। খুব ছোটবেলার বিদঘুটে ঘটনার প্রভাবে আমার এই মানসিক রোগ, যা মাঝে মাঝে আমায় খুন করার ইচ্ছাও জাগাতে সাহায্য করে। নিবিড় নিশ্চুপ স্বচ্ছ জলে পরিপূর্ণ ছোট্ট একটা পুকুরের পাশের বেঞ্চিতে বসে আছে ওহি এবং নওশাদ। রোদ ঝিমিয়ে বিকেল প্রায়। প্রকৃতিও বেশ চুপচাপ। নওশাদ তাকিয়ে আছে ওহির দিকে, চোখে মুখে তার প্রশ্নের ছড়াছড়ি। ভেতরের অনুভূতিরা অবাধ্য উৎকণ্ঠিত। কিন্তু সে ওহিকে সময় দিল, নিজেকেও প্রস্তুত করল অপ্রস্তুত কিছু শোনানোর জন্য। ওই কিছুক্ষণ সময় নিল। কিছু কথা যখন বলা হয় না পরিস্থিতির চাপে, তখন তা যুগ যুগ ধরে স্মৃতির পাতায় থাকতে থাকতে চাপা পড়ে যায়। চাইলেও তখন আর তা খুব সহজে মেরে ধরা যাবে না। অস্থির অবস্থা ওহির অবস্থাও ঠিক তাই। খুব বাজে অভিজ্ঞতা ভুলে যাওয়ার চেষ্টা চালাতে চালাতে আজ তা ধুলো পড়ে ধোঁয়াশা হয়ে গেছে। সেই ধুলো পরিষ্কার করতে কিঞ্চিত সময় তো লাগবেই। প্রায় মিনিট 10 পর ওহি খুলল মুখ। কণ্ঠধ্বনিরা প্রস্তুত হলো বিভাষিকাময় কথাগুলো বলার জন্য। ভীষণ বিশাল এক দীর্ঘশ্বাস ফেলে সে বলা শুরু করলো, ছোটবেলা থেকে আমার মা আমার ব্যাপারে ভীষণ উদাসীন ছিলেন। সেই উদাসীনতার জন্য ছোট বয়সে আমার সাথে ঘটে গিয়েছে বড় বিপর্যয়। আমার বয়স তখন 7 কিংবা 8 হবে। বাবা মায়ের একদিন তুমুল ঝগড়া কাটাকাটি অবশেষে কথা কাটাকাটির অবসান ঘটল আমাকে গৃহান্তর করার মাধ্যমে। মায়ের জেদের কারণে আমার এত বড় বাড়ি, এত সুন্দর পরিবার থাকতেও আমাকে পাঠানো হয় হোস্টেলে। জীবন বোঝার আগেই লালসার শিকার হব তা হয়তো কারোই জানা ছিল না। হোস্টেলে পর্যবেক্ষণ করতে এক মামা ছিল। সে সব বাচ্চাদের আদর করত, আমাদের চকলেট দিত, কোলে নিয়ে ঘুরত। আমি খুব কমই মামার সান্নিধ্যে যেতাম। ছোটবেলা থেকে চুপচাপ থাকার কারণেই মানুষের সাথে কম মিশতাম। তখন সময়টা শীতকাল, ডিসেম্বর বা জানুয়ারির দিকে। হোস্টেলের বেশিরভাগ দায়িত্বরত
সদস্যতে সদস্য ছুটিতে আমি বিকেলে হোস্টেলের পেছনের দিকে বাগানে গিয়েছিলাম। ফুল আমার প্রিয় ছিল বিধায় এটা নিয়েই নিজের আপন মনে হাবিজাবি এঁকে দেখলাম, মত্ত ছিলাম। এর মাঝে সেই লোকটা এলো, সে যে সব বাচ্চাদের আদর করত, তথাকথিত নিয়মে যে আমার মাথায় গালে হাত বুলিয়ে দিল, চকলেট দিল, অথচ আমি নিলাম না। বাচ্চা হলেও বুঝতাম অপরিচিত কারো কাছ থেকে কিছু নেওয়া উচিত না। মামা তখন একটা সূর্যমুখী ফুল এনে আমার হাতে দিল। আমি তো খুশিতে আত্মহারা। আমাকে হাসি খুশি দেখে মামা কোলে নিলেন। আমিও বেশ আনন্দে কোলে উঠে গেলাম। যখন আমি ফুল নিয়ে ব্যস্ত তখন অনুভব করলাম আমার বুকটাতে প্রচণ্ড ব্যথা হচ্ছে। ব্যথার চোটে চোখে টলমলে অশ্রুদেরও ভিড় জমে গেল। আমি উফ করে শব্দ করে উঠলাম। মামার দিকে তাকিয়ে বললাম, মামা ব্যথা। মামা ভিত ঘুটে হেসে বলল, আদর করলে এই একটু ব্যথা। তারপর বাগানের মালিক কাকাকে আসতে দেখে সে আমায় ছেড়ে দিল। তারপর আমি ফুলটা ছিঁড়ে ফেলে নিজের ঘরে চলে গেলাম। দীর্ঘ বক্তব্যের পর থামল ওহি। অদ্ভুতভাবেও নওশাদের চোখে অশ্রু থাকলেও অশ্রু নেই ওহির চোখে, অথচ তার কণ্ঠনালী কাঁপছিল। ওহি মাথা নিচু করল, ডান হাত দিয়ে অনবরত নিজের বাম হাত মুচড়াচ্ছিলেন। আর তার যে সেসব অতীত মনে করে খুব কষ্ট হচ্ছে তা বুঝতে বাকি রইল না নওশাদের। তাই তো সে গলা পরিষ্কার করে বিকাশ কণ্ঠে বলল, আজ না হয় কাল, অতীত নিয়ে না হয় অতীতই থাকুক। ওহি হাসলো, তাচ্ছিল্য করে বলল, ঘৃণা হচ্ছে তাই না আমার উপর? হওয়াটাই স্বাভাবিক। ওহির কথার কারণে হতবিহ্বল নওশাদ তাজ্জব হয়ে গেল। কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? বিনা দ্বিধায় করছি। বিধায় না করছি। ওহি হাসলো, দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন আর খারাপ লাগে না। এত বছর নিজের মাকেও বলতে পারিনি এসব কথা। কেবল আমি আর আমার ওই আল্লাহ জানতো আমি যে লুকিয়ে বেঁচেছিলাম। আজ যেহেতু বলা শুরু হয়েছে তাহলে বলি। নিবিড় আর্তনাদ ছিল। বিদঘুটে অতীত বের করে মন হালকা করার একটা হাহাকার ছিল যা ছুঁতে পারল নওশাদকে। সে ধীর কণ্ঠে বলল, আমি শুনেছি, তবে আপনি কবুল বলুন। ওহি পুকুরের ঝলমলে স্বচ্ছ জলরাশির দিকে তাকিয়ে বলা শুরু করলো, সেদিন আমার সাথে ঘটা বিদঘুটে ঘটনাটা কিঞ্চিত নড়িয়ে চড়িয়ে দিয়েছিল আমাকে। কই, বাবা চাচা সবাই তো আমাকে আদর করত, কিন্তু কখনো এমন কথা ব্যথা দেওয়ার আদর তো করতো না। সন্ধ্যার দিকে যখন সব নিরিবিলি মালিক কাকা এলেন আমার ঘরে। আমি তখন পড়ার টেবিলে বই নিয়ে বসেছি। কাকা এসে আমাকে পাশে একটু হাঁটু গেড়ে বসলেন। তার চোখ মুখে কি যেন একটা বললেন। তোমার ব্যবসায়িক ফসলো কিছু আমি একা ঝটকাই বুঝি ফেললাম। কাকা বিকেলে সেই ঘটনা কথা বলছে। আমি ভয় পেয়ে গেলাম। অনবরত ডানে বামে মাথা নাড়াতে নাড়াতে বললাম, না। আমি কাকা মালি কাকা আমার মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। আমার ছোট্ট মনে তখন অনাকাঙ্ক্ষিতভাবে ডায়েটের হানা দিল। সেই ঘটনার 3 দিন পর আমি রাতে খাবারের পর দাঁত ব্রাশ করতে করতে হস্টেলের পিছনের বারান্দায় গেলাম, যেটা আমার হৃৎপিণ্ড ছিল। সেখানে হসপিটালের কর্মচারীদের
কোয়ার্টার ছিল। আমি হঠাৎ ভীষণ হাসাহাসির শব্দ শুনলাম ওই মামার ঘর থেকে। আমার দরজাটাও হালকা খোলা ছিল। আমি ধীরে ধীরে পৌঁছে গেলাম সেই ঘরটিতে, কিন্তু দরজা পুরো হাত দিয়ে খুলে দিতে আমি হতভম্ব। ভেতরের দেখা দৃশ্য জন্য আমি প্রস্তুত ছিলাম না। এত অপ্রত্যাশিত কিছু ছিল। আমাদের বাবা খাবার সার্ভ করা খালা আর মাম্মা ছিলেন সে ঘরের। আমি ভয় পেয়ে ছুটে আসতে নিলেই খালা আমাদের এত অপ্রত্যাশিত কিছু ছিল। আমাদের খাবার সার্ভ করা খালা আর মামা ছিলেন সেই ঘরে। আমি ভয় পেয়ে ছুটে আসতে নিলেই খালা এসে দৌড়ে ফেললেন আমায়। মামার চোখ তখন উপচে পড়া লালসা। মামার লালসাকে সায় দিলেন খালাও। সে আমাকে জোর করে ধরে আমার জামার পেছনের চেইনটা খুলে দিলেন। একজন মহিলা যার কন্যার বয়সী হয়তো ছিলাম আমি, সে কিনা মামাকে খুশি করতে আমায় বলিদান করার জন্য উঠে পড়ে লেগেছিল। মামার এলোমেলো নোংরা ছোঁয়ায় আমি নেতিয়ে গিয়েছিলাম। তারপর কথা থেমে গেল ওহির। তুমুল কান্নায় ভেঙে পড়ল সে। নওশাদ আবিষ্কার করলো তার হৃৎপিণ্ড প্রয়োজনের তুলনায় বেশি বিট করছে। অস্বাভাবিকভাবে কাঁপছে তার শরীর। ঘৃণায় ভরে উঠেছে অনুভূতিরা। ছোট্ট একটা মেয়ে কেউ কিনা ছাড় দেয়নি। সে চাইল ওহির কাঁধে ভরসার হাত দিয়ে চোখের জল মুছিয়ে দিতে, কিন্তু সে তা করল না। কারণ ওহির মনে এখন অতীতের নোংরা ছোঁয়ার স্মৃতি কিলবিল করছে। নওশাদের সঠিক ছোঁয়া হয়তো আরেকটা ভিন্ন ঘৃণার সৃষ্টি করতে পারে। তাই নওশাদ নিজেকে সংযত করল, কাঁদতে দিল ওহিকে। ওহি কাঁদল। পাহাড়ের মতো অটল ওহি নিমিষেই গলে জল। কাঁদতে কাঁদতে যখন চোখের জল ফুরালো, সে ভেজা কণ্ঠে বলল, নওশাদ, জানেন সেদিন আমি বেঁচে গিয়েছিলাম। আমার সাথে খারাপ ঘটতেও কি ঘটেনি। আমার চিকিৎসারে মালিক কাকা ছুটে এসেছিল। হইচই শুনে এসেছিল আমাদের হোস্টেলের কয়েকজন ম্যাডাম। আমি ততক্ষণে নেতিয়ে পড়ে গিয়েছি। কাকার কারণে শেষ মুহূর্তে আমি বেঁচে যাই। অতঃপর মেমরা আমাকে বলে এসব নাকি খারাপ কথা, মানুষ জানলে আমায় নোংরা বলবে, তাই যেন কাউকে না জানায়। আমিও তাই লুকিয়ে গেলাম সবটা। ওদের কি হয়েছিল পরে আমার জানা নেই। কেবল আমাকে পাঠিয়ে দিয়েছিল বাড়িতে। মেচে অজুহাত দেখিয়ে বলেছিল আমি নাকি থাকতে চাচ্ছি না আর সেখানে। তারপর থেকে সে ঘটনা আমাকে মানুষ থেকে মানসিক রোগীতে রূপান্তর করলো। কাউকে বলতে না পারার কারণ খুব বাজেভাবে পোকায় খেয়ে ফেললো আমার ভেতরটা। এরপর থেকে আমি ভুল সহ্য করতে পারতাম না। মাঝে মাঝে ওই মানুষগুলোকে খুন করার তৃষ্ণা জাগত। এটা ধীরে ধীরে মানসিক সমস্যা হয়ে গেল। নওশাদ চুপ, নিরুত্তর। ওহির ক্ষণে ক্ষণে নাক টানার শব্দ পাওয়া গেল। কিছুটা ক্ষণ দুজনে চুপ থাকার পর উঠে দাঁড়ালো ওহি। ক্ষীণ স্বরে বলল, বুঝলেন তো নওশাদ, মনের মাঝে যে ঘৃণা আছে তা নিয়ে আমি আরও একজনকে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু আমি জানি মানুষটা আমার না, আর আমিও তো পবিত্র না। আমার কাছে কারো বিদঘুটে ছোঁয়া আপনার অপবিত্রতা হতে পারে না। আর ভালোবাসার কথা তো আপনিই বললেন। সে মানুষ যেহেতু আপনার না, তবে যে মানুষ আপনাকে ভালোবাসছে তাকে না হয় আগলে নিন। হয়তো পারবো না। আমার এমন কুলুষিত জীবনের সাথে আপনাকে জড়াতে চাইছি না। আপনার ভালোর জন্য বলছি, ভুলে যান ভালো লাগাকে। কথা শেষ করে ওহি পা বাড়ালো নিজ গন্তব্যে। নওশাদ কেমন অদ্ভুত কণ্ঠে বলল, কি আশ্চর্য, আপনি আবার ভালো চাইলেন অথচ আমায় চাইলেন না। কথার মাঝে কি যেন একটা ছিল যা থামিয়ে দিল ওহির পা। পিছুটান তো ওহির জন্য না, তবে আজ কেন থামিয়ে দিল তাকে পিছুটান? চিত্রার কোচিং শেষ হতে হতে সন্ধ্যা নামল প্রকৃতিতে। সোডিয়ামের আলোয় রাস্তাঘাট উজ্জ্বল। চিত্রা খুশি মনে এক প্যাকেট ঝালমুড়ি কিনল আর হেলতে দুলতে হাঁটা ধরল নিজের বাড়ির পথে। কিছু দূর যেতেই তার চোখ আটকালো প্রকৃতির মানুষটার দিকে, অথচ মানুষটার এখানে থাকার কথা না। যেই মুহূর্তে চিত্রা তাকে ডাক দিতে নিবে, মানুষটা তখনই হাঁটতে হাঁটতে পাশের একটা আধার গলিতে ঢুকলো। চিত্রারও কি যেন মনে হলো। সেও ধীর পায়ে হাঁটতে হাঁটতে মানুষটার পিছে পিছে আধার গলিতে প্রবেশ করলো। বেশ কতগুলো নোংরা গলি ভুতুরে প্রকৃতি পার হয়ে রঙিন এক দুনিয়ায় প্রবেশ করলো চিত্রা। কেমন অদ্ভুত এক দুনিয়া! চিত্রা হতভম্ব
আশপাশের মানুষগুলোর দিকে তাকিয়ে। সভ্য সমাজে অসভ্যর স্থান দখল করা পতিতালয়ে এসে পড়েছে সে। ধানমন্ডির রাস্তা পার হয়ে অনেকটা দূরে এসে চলে এসেছে। আর তার বুঝতে বাকি রইল না তার। চিত্রা বেশ অবাক হয়ে অমন মানুষকে এরকম একটা জায়গায় আসতে দেখে। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে তার শরীর। মৃদু কম্পন দেখা দিয়েছে তার শরীরের উপশিরায়। তন্মধ্যে কেমন বিদঘুটে হাসি দিয়ে একটা লোক বলল, কি সুন্দরী, দাম কত তোর? কিছুই চিত্রা আরও খানিকটা ভয় পেয়ে যায়। সে আর কোনো কথা না বলে রাস্তা দিয়ে এসেছে। সে রাস্তাতেই ছুট লাগায়। পেছন থেকে মদ খেয়ে নেশায় বিভোর হওয়া লোকটা বিদঘুটে হাসির শব্দ ভেসে এলো। চিত্রা চোখ মুখ বন্ধ করে যেন ছুটে চলল। কতটা দাঁড়িয়েছি আর তার জন্য জানা নেই। আর তার দৌড়ানির সমাপ্তি হলো একটা শক্ত সামর্থ্য দেহর সাথে ধাক্কা খাওয়ার পরে। কি ব্যাপার, দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে নাকি? এভাবে চোখ মুখ বন্ধ করে কোথায় যাচ্ছ? সামনের পুরুষটির কথায় যে চোখ মেলে তাকালো চিত্রা। গলা শুকিয়ে কাঠ প্রায়, তবুও বেশ কষ্টে সে উচ্চারণ করলো, একটু পানি দেন বাহার ভাই। চিত্রার অমন উত্তেজিত মুখমণ্ডল দেখে অবাক হলো বাহার। দ্রুত পাশের দোকানটার থেকে পানির বোতল কিনে আনলো। চিত্রার দিকে বাড়িয়ে দিল সে পানির বোতল। চিত্রা ডান বামে না দেখেই ঢক ঢক করে বেশ খানিকটা পানি পান করলো। অতঃপর জোরে জোরে শ্বাস নিতে লাগলো। বাহার ভ্রু কুঁচকালো, অবাক কণ্ঠে বলল, কোথায় গিয়েছিলে, হাঁপাচ্ছ কেন? চিত্রা কতক্ষণ চুপ থেকে নিজেকে ধাতস্থ করলো। তারপর বেশ ভাবুক স্বরে বলল, বাহার ভাই, সব রহস্যের সমাধান হচ্ছে না কেন জানেন? ধুলো পড়েছে চেহারায় আর আমরা মুছিয়াই না। আসলে আমরা রহস্যের সঠিক বাস্তবতা এখনো হাঁটাই ধরিনি।